প্রথম কথা হলো যে আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। তো আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার, ডব্লিউএইচও ডেফিনেশন যেটা আপডেটেড হওয়ার টাইম, সে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সেটা will be the constitutional obligation for the government and also the constitutional right for the population. এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিক মতো অর্গানাইজ করি। এটা একটা ফান্ডামেন্টাল কথা। দ্বিতীয় হলো যে যদি স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসি ইস্যুগুলো আলাপ করবে। আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক জায়গায়। হ্যাঁ, সেটা এক জায়গায় থাকবে না, দেশে অনেকগুলা প্রত্যেক ডিভিশনে একটা হতে পারে এবং সেই ডিভিশনের মধ্যেই তাদের চাকরি। এবং ঢাকা, বাংলাদেশের মেইন দুইটা শহর, বড় শহর ঢাকা এবং চট্টগ্রাম হোক, একটা হোক। হ্যাঁ, পাহাড়ি এলাকা মানে অনেকগুলো আছে, ডিটেলস আছে। আর একটা হলো যে স্বাস্থ্য শিক্ষা, এই জিনিসটা ট্রান্সফার জব দেওয়া হতে পারে না, পার্ট টাইম জব দেওয়া হতে পারে। সেটা আমরা রিকমেন্ড করছি যে এই স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটগুলো সবগুলো এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মতো হবে, সুতরাং ট্রান্সফারেবল জব হবে না। এবং এখানে যারা একাডেমিক পদবীধারী হবে তারা ফুল টাইম মানে ওই ইনস্টিটিউশনের বাইরে প্র্যাকটিস করবেন। তো যাতে মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয় সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে। এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রুগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউশনের প্রাইভেট রুগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম, তার জন্য কিছুটা ইনকাম ব্যবস্থা করা যেতে পারে। তো এই হলো আলাদা জনস্বাস্থ্য, হ্যাঁ জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার আলাদা না, সে তো বলছি যে তো এই এবং এনাফ এমফেসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে, তার গবেষণা ফুল টাইম লোক দরকার, ওষুধপত্র সহজলভ্য করা যায়। আমাদের আমাদের যে কমিশনের প্রতিপাদ্য হলো স্বাস্থ্য সবার অধিকার, স্বাস্থ্য সবার অধিকার। কমিশনের কার্যকাল আপনারা দেখেছেন যে 18 তারিখের মধ্যে আমি বলেছি 30 এপ্রিল শেষ হয়েছে এবং আমাদের কমিশনের মেম্বারদের নামগুলো এখানে দেওয়া আছে। আমরা ইতিমধ্যে তাদের পরিচয় দিয়েছেন আপনারা। এখানে কমিশনের দুইজন মেম্বার অনুপস্থিত, প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল হক এবং প্রফেসর ডক্টর নাইলা জামান খান। এটা আমাদের গ্যাজেট নোটিফিকেশন। আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি, আচ্ছা, সংবিধান, আইন, নীতি, প্রতিষ্ঠান, কর্মসূচি, সুপারিশ বাস্তবায়নে নেওয়া, অন্তর্বর্তী সরকারের সময় কি করা যেতে পারে এবং পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কি করা যেতে পারে এবং জাতীয় প্রত্যাশা কি, জাতীয় অঙ্গীকার কি। পদ্ধতিগতভাবে আমরা বিভিন্ন প্রকাশনা দেখেছি, সাক্ষাৎকার, মত বিনিময় করেছি, সরজমিন অনেক প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, কমিশনের বিভিন্ন মেম্বাররা দেশের বাইরেও গেছেন এবং জনমত জরিপ করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন 8256 জনের মধ্যে প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে। কমিশনের বৈঠক হয়েছে 51টি, সভা আয়োজন করেছে 32টি, পরামর্শ সভা হয়েছে ঢাকার বাইরে অনেকগুলো জায়গাতে, 8টি জায়গাতে, বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ে আমি ইতিমধ্যে বলেছি। জনমত জরিপের কিছু ছোট উদাহরণ দিতে পারি। একটা হলো ঔষধের মূল্য, রোগ নির্ণয়, পরীক্ষার মূল্য, ডাক্তারের পরামর্শ কি, অস্ত্রোপচার ইত্যাদির ব্যাপারে বেশিরভাগ মানুষ মতামত দিয়েছেন যে এটা মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত। 97% উত্তরদাতা জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া প্রয়োজন। তারপরে আরেকটা হলো যে স্বাস্থ্য শিক্ষা এবং রোগ প্রতিরোধ কার্যক্রমকে আলাদা করা, যে স্বাস্থ্য শিক্ষা এবং পাবলিক হেলথ যেটা আমরা জনস্বাস্থ্য বলি সেটাকে আলাদা করার জন্য 72% মানুষ উত্তর দিয়েছে।
এবং আমাদের সহায়ক পদগুলোর বদলির কথা বলেছেন। এখন আমাদের হেলথ সেক্টরে দ্বিতীয় চতুর্থ শ্রেণীর একটা সমস্যা প্রায় বিরাজ করছে, সেটা নিয়ে কথা বলেছেন। বেশিরভাগ বলেছেন, মানে 70% মতো মানুষ বলেছেন এমবিবিএস ডাক্তার যারা, তাদের ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক লেখা না হয়, তাদের প্রেসক্রিপশন ছাড়া। স্বাস্থ্য ব্যয়ের জনহানিকর স্বাস্থ্য ব্যয়ের বেশিরভাগ থাকা উচিত সরকারের মত অনুযায়ী। সরকার যেন এই দায়িত্বটা নেয়, বেশিরভাগ মানুষ এটা মনে করেন। এবং স্বাস্থ্যহানিকর খাদ্য পানীয় ভোগ্যপণ্যের উপর উচ্চ হারে কর প্রয়োগের উচিত বলে 80% মানুষ মনে করেন। স্বাস্থ্য বীমার ব্যাপারে 71% মানুষ আগ্রহী। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য সেবা, বিভিন্ন সার্ভিস গুলোকে একীভূত করার ব্যাপারে প্রায় 70% মতো মানুষ মতামত দিয়েছেন। আমাদের মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। এটা আমরা প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে এটা করে। যে আইনগুলোর কথা আমরা বলেছি সেটার মধ্যে জরুরিভাবে করতে পারে স্বাস্থ্য কমিশন আইন। আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি। হেলথ সার্ভিস আইন করা হচ্ছে, সমস্ত হেলথ ক্যাডার, বর্তমানে যে হেলথ ক্যাডার গুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলেছি। আমরা স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা বলেছি, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকারের জন্য কথা বলেছি। অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনের কথা বলেছি। বাংলাদেশ স্বাস্থ্য কমিশনের আপনারা জানেন যে সকল নীতিতে স্বাস্থ্য, মানে স্বাস্থ্য একটা ইন্টারসেক্টরিয়াল বিষয়, এবং এটা বাস্তবায়নের জন্য আমরা এই জন্য একটি বাংলাদেশ হেলথ কমিশন, পার্মানেন্ট স্বাধীন স্থায়ী হেলথ কমিশন গঠন করার কথা বলেছি, যেটা রিপোর্ট করবে সরকার প্রধানের কাছে, এবং প্রতি সংসদে প্রতি বছর এটার বার্ষিক একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। আমরা এই জন্য এটাকে 17টি ভাগে ভাগ করেছি এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে। বাংলাদেশ হেলথ সার্ভিসের কথা একটু আগে শুনেছেন আমার মুখ থেকে। সেটা কেন আমরা করেছি, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সার্ভিসগুলো, হেলথ সার্ভিসগুলো ইন্টিগ্রেটেড দেওয়া যাচ্ছে না। ডিজি হেলথ, ডিজি শিক্ষা, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, ডিজি কন্ট্রোল, ডিজি নার্সিং এবং অনেকগুলো আছে, টিমো, নিবিউ। তো এগুলো সবকটাকে আমরা যদি একত্রিত করে বাংলাদেশ হেলথ সার্ভিস তৈরি হবে, এটাই আমাদের টার্গেট। এবং এটা স্বায়ত্তশাসিত জুডিশিয়াল ক্যাডারের মতো হবে, এবং এই সার্ভিসটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। সরকার বছরে বাজেট দিয়ে দিবে। এটা বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। বিকেন্দ্রীকরণে আমরা বলেছি যে শুধুমাত্র আমাদের প্রফেসর আদেশ স্যারের কাছ থেকে আমরা শুনেছেন যে ঢাকা সহ সারা বাংলাদেশে এটার জন্য স্বাস্থ্য সেবাটাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ করে দেওয়া, রিজনাল হেলথ অথরিটি তৈরি করা, এর মধ্যে বিশেষ করে পার্বত্য অঞ্চলের জন্য একটি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিসের জন্য রূপান্তরের কথা এর মধ্যে এইটা আপনি দেখেছেন এবং আমরা বলেছি। প্রস্তাবিত রূপান্তরগুলো কিভাবে হবে বিস্তারিত আর গেলাম না, কিন্তু একটি বিষয় আমরা গুরুত্বের সাথে দিয়েছি যে আমরা দেখেছি যে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়াগুলো যোগ্য মানুষগুলো প্রায় আসতে পারেন না। সেই জন্য যোগ্যতা, স্বচ্ছতা, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া এবং নিয়োগ করার কথা বলে সার্চ কমিটির কথা। আমরা দেখেছি যে প্রায় সময় হেলথ সার্ভিসের যিনি প্রধান হবেন, উপপ্রধান হবেন, মহাপরিচালক যিনি হবেন বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন, এটা সার্চ কমিটির মাধ্যমেই এগুলা বিবেচনা করে বের করে উপযুক্ত মানুষগুলোকে পদায়ন করা হবে। একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু সরকার আইন করে করতে পারে। আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গ্রামে এবং শহরে আপনারা জানেন যে প্রাথমিক ডাক্তাররা, আজকেও সকালবেলায় কথা হচ্ছিল যে কোথায় রোগীরা যাবেন তারা জানেন না। শহরে কোথায় যাবেন, সরাসরি হাসপাতালে হচ্ছে, প্রাইভেট চলে যেতে হচ্ছে। কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন। শহর অঞ্চলে এখন নাই, সেটা তৈরি করা হবে, এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে, এবং এইটা সরকার এই সময় পাবেন, এবং এটা এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে। এবং এইখান থেকে রোগীদের রেফারেল করা না হলে জেনারেলি কোন রোগী বলে ফ্রি সার্ভিস পেতে পারবে না। সুতরাং আমাদের একটা রেফারেল কাঠামোগত ব্যবস্থা থাকবে। জনবল সংস্কারের জন্য যেটা হয়েছে বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা না করে একটি সমন্বিত প্রয়োজন মাফিক, যেটা ডাক্তার হোক, নার্স হোক, হেলথ কেয়ার আদার প্রফেশনাল, তাদের সবার জন্য একটি পরিকল্পনা মাফিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই পরিকল্পনাগুলো করা হবে। আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, মেডিকেল এবং প্যারামেডিকেলের ক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষক, স্যার বলছিলেন যে শিক্ষক ক্যাটেগরি চালু করা, যাতে করে নন প্র্যাকটিসিং ভাতা এবং অতিরিক্ত প্রণোদনা প্রদান করে নিশ্চিত করা যেতে পারে। পেশাগত নিরপেক্ষতার জন্য আপনারা জানেন যে পেশাগত নিরপেক্ষতার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেজন্য আমাদের একটা রিকমেন্ডেশন আছে।
আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য অর্থায়নের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় আয়ের কমপক্ষে জিডিপির কমপক্ষে 5% যাতে করে ওভারটাইম করা হয় এবং জাতীয় বাজেটের জন্য 15% বরাদ্দ দেওয়া হয়, সে ব্যাপারে কিন্তু আমাদের দৃঢ় সুপারিশ দেওয়া হয়েছে। আর এছাড়া আছে জাতীয় নিরাপত্তা, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মানে সকল নিজেদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন, স্বাস্থ্য বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা। বেসরকারি খাতের আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিপুল সার্ভিস বেসরকারি খাত দিয়ে থাকে। এই বেসরকারি খাত এবং সরকারি খাত প্রতিটা ক্ষেত্রে যাতে একটি খাত আর একটি খাতকে সমন্বয় করতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা হবে এবং আমরা সেই প্রস্তাবনাগুলো দিয়েছি। তবে আমরা বেসরকারি খাতে যাতে করে মূল্য নিয়ন্ত্রণ করা যায়, সে প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয়, এবং এই জন্য আমরা একটি প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক, এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। আমরা জানি যে আমাদের ওষুধের কাঁচামাল এপিআই বিদেশ থেকে আনতে হয়, অনেক দাম পড়ে যায় এবং দেশে তৈরি হয় না। আমরা সে ব্যাপারে রিকমেন্ডেশন করেছি যাতে করে তাদেরকে ভ্যাট ট্যাক্স অন্যান্য ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, তাতে করে দেশে এপিআই গুলো তৈরি করা যায়, আমরা যদি ওষুধ জন্য সাধারণ মানুষ কম মূল্যে পেতে পারে, অত্যাবশ্যক সেবা যেন কম মূল্যে পেতে পারে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে আমরা বলেছি 2 বছরের মধ্যে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। এবং প্রথমে জেনেরিক ওষুধের 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। একটি জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক থাকবে যেটা 24 ঘন্টা চালু থাকবে। ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তালিকাভুক্ত অ্যান্টিবায়োটিকের ভ্যাট কর শূন্য হবে, যাতে করে ওষুধের কারণ যেগুলো ওষুধের দাম কমে আসে। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। মেডিকেল কনফারেন্স করতে গেলেও নিয়মের মাধ্যমে করতে হবে এবং সেটা হলো মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদিত সিপিডি ক্রেডিট কার্ড নিতে হবে, কারণ এটার ভিত্তিতে ভবিষ্যতে ডাক্তারদের লাইসেন্সিং যেটা রিনিউ হবে। সিপিডি ক্রেডিট কার্ড না থাকলে লাইসেন্স রিনিউ হবে না। স্বাস্থ্য গবেষণা খাতে আপনি জানেন স্বাস্থ্য গবেষণা খাতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, সেখানে কমপক্ষে বাজেটের 1% যাতে এখনই করা হয় এবং আস্তে আস্তে করে যেন এটা বাড়ানো হয়। জনস্বাস্থ্য শিক্ষাগুলোকে আবার নতুন করে কিভাবে কাজ করা যায়, বিশেষ করে এটার একটা সংস্কার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। মেডিকেল ইউনিভার্সিটি, সরকারি মেডিকেল কলেজ, অন্যান্য বিশেষায়িত হাসপাতালগুলোকে অটোনমাস করে দেয়া এবং যাতে করে তারা তাদের বাজেট অন্যান্য কাজগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি করতে পারে। জেলা পর্যায়ে বিশেষিত আমরা জানি যে আমাদের প্রতিটা জায়গাতে পপুলেশন বেশি বাংলাদেশে, কিন্তু তারা এই সার্ভিসটা নিতে পারছেন না। এই জন্য জেলা পর্যায়ে বিশেষায়িত টার্সিয়ারি লেভেল কেয়ার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টার্সিয়ারি এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা সরকারি অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দুটোতেই হতে পারে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য সেবা গ্রহীতাদের অনেক রকম অভিযোগ থাকে, এই জন্য একটা ডিজিটাল অভিযোগ নিষ্পত্তির প্ল্যাটফর্ম গড়ে তুলতে বলা হয়েছে এবং যাতে করে কাউন্সিল গুলোকে পাওয়ারফুল করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি যাতে করে 90 দিনের মধ্যে কাউন্সিল যেন যে কোনো অভিযোগের নিষ্পত্তি করে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং এই পাশাপাশি বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনার জন্য সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশের একটি মেডিকেল পুলিশ ইউনিট করার জন্য প্রশিক্ষিত ইউনিট করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা জরুরি কিছু নেটওয়ার্ক তৈরি করেছি, প্রস্তাবনা দিয়েছি, যেমন জরুরি স্বাস্থ্য সেবা বাংলাদেশে একেবারেই নাই বললেই চলে। তার জন্য একটা বিশেষ সেবা, এটা বিশেষ বিষয় হিসেবে বিবেচনা করা এবং বিশেষজ্ঞ তৈরি করা এবং সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে সব জায়গাতে যেন জরুরি বিশেষজ্ঞরাই সেবাটা দেন সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। জাতীয় সেবা ফার্মেসি, ডায়াগনস্টিক সেবা, রক্ত সঞ্চালন, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করার জন্য জাতীয়ভাবে নেটওয়ার্ক করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এগুলো সবগুলা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকবে।
আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। পুরো সিস্টেমটাকে পেপারলেস করে ফেলা, মানে শুধুমাত্র হটলাইন থাকবে, ই হেলথ থাকবে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, ইএমএস এমআইএস থাকবে, ডিজিটাল প্রকিউরমেন্টটা আমরা বলবো ডিজিটাল, এবং ডিজিটাল লজিস্টিক সিস্টেম, টেলিমেডিসিন ইত্যাদি, মানে টোটাল সিস্টেমটাকে ডিজিটাল করে ফেললে আমাদের কাজের খরচ অনেক কমে যাবে। এবং এই কাজগুলো বাংলাদেশের কৃষকরাই করবে, কারণ আমাদের ডেটা দেখা যাচ্ছে যে অন্য জায়গাতে চলে যাওয়ার ঝুঁকিতে আমরা এই মুহূর্তে আছি। সেগুলো যাতে করে আমাদের ডেটা নিরাপত্তাটা নিশ্চিত করে এগুলো করা হবে। আমরা প্রায় দেখি যে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য পৃথক বেতন ভোট করা, আমাদের ইন্টার্নিদের বেতন নিয়ে অনেক আমরা দেখেছি তারা স্বাধীন কাজ করে, কিন্তু সেই হিসাবে বেতন ভাতা অনেক কম। মজুরি স্টুডেন্টদের আমরা প্রায় সমস্যা দেখি, নার্সদের বেতন নিয়ে সমস্যা, স্বাস্থ্যকর্মীদের সমস্যা, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এক এক জায়গায় এক এক রকম বেতন দেয়, কিন্তু কোনো কাঠামো নাই। যে কোনো একটি স্ট্যান্ডার্ড কাঠামোকে ফলো করার জন্য আমরা সুপারিশ করেছি। বাংলাদেশ কিন্তু প্রচুর ভাবে বিদেশের উপর, জানেন যে প্রায় $4 বিলিয়ন to $6 বিলিয়ন কিন্তু প্রতি বছর আমাদের রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে, এবং এইটার জন্য ওই সেবাগুলো যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, সেটা বান্ধাত্ব হোক, ক্যান্সার হোক, কার্ডিওভাস্কুলার সার্জারি হোক, কিডনি ট্রান্সপ্লান্টেশন হোক, লিভার ট্রান্সপ্লান্টেশন, সেগুলো যদি বাংলাদেশে করা যায়, সেজন্য আমরা মানে যুক্তিযুক্ত প্রস্তাব দিয়েছি। আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, নার্স, প্রযুক্তিবিদ, অন্যান্য স্বাস্থ্য সেবাকারীরা দেশের বাইরে কাজ করেন। আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে আমাদের সাথে সংযুক্ত করে কাজে তাদের অংশ নেয়, সেরকম একটি বিশেষ নীতিমালার প্রস্তাবনা আমরা দিয়েছি। ফুড, ড্রাগ এন্ড আইভিডি ডিভাইস প্রশাসন গঠন করা এই মুহূর্তে নাই, নতুন করে করা, এটা অনেক বেশি স্ট্রং করা, সেই প্রস্তাবনাগুলো আমাদের এখানে রয়েছে। নারী স্বাস্থ্যকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন যে আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ নারী, এবং নারী স্বাস্থ্য শুধুমাত্র ম্যাটারনাল হেলথ না, নারী স্বাস্থ্যকে আমরা মনে করি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জন্য একটি নারী স্বাস্থ্য ইনস্টিটিউট তৈরি করা, প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তার ভিত্তিতে সারা বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সেবাটা প্রদান করা হবে। স্বাস্থ্য খাতে অর্থায়ন শুধুমাত্র করলে হবে না, যাতে করে গভর্নমেন্ট যেন একটা স্বাস্থ্য সুরক্ষা, এমন একটি অর্থায়ন সুরক্ষা আইন থাকে, যাতে করে গভর্নমেন্ট যেন প্রতি বছর এই 5% পর্যন্ত যাওয়ার জন্য অর্থবরাদ্দ নির্দিষ্ট থাকে, এবং টাকা যেন অবশ্যই দেওয়া হয়, এই নিয়মগুলো থাকা, এবং স্বাস্থ্য সেবার অন্যান্য কাজগুলোকে ইয়ে করা, এবং ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে নিয়োগ করা। কারণ আমরা দেখেছি যে ওষুধপত্রগুলো বিভিন্ন জায়গাতে প্রপারলি দেওয়া হয় না এবং অপচয় ঘটে, সেই জন্য হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট দেয়া এবং সেখানে ওদের মধ্যে লেটার তৈরি করা। এই রূপান্তর প্রক্রিয়াতে আমরা 2 বছরের আমরা মনে করেছি যে পুরো হেলথ সার্ভিস রিফর্ম করতে 2 বছরের মতো সময় লাগতে পারে। এই সময়টাতে আমরা সরকারের আন্তঃমন্ত্রণালয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়া দরকার বলে মনে করি, এবং আমরা মনে করি এই সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় কাজটি শুরু হওয়া উচিত, এবং বর্তমান স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এই বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন, এবং যাতে করে পরিকল্পনাটি কার্যকর টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।